রং জমেছে সাদা কালা, সাদা সাদা কালা কালা, রং জমেছে সাদা কালা, হয়েছে আমি মন পাগলা বসন্তকালে। তাই না? এই গানটা বর্তমানকার সময়ের অনেকের অনেকের অনেক বেশি বেশি পছন্দের গান, কিন্তু খুবই খুবই একটা ইম্পর্টেন্ট টপিক আছে যেটা দেখে আমার মন আসলেই পাগল হয়ে গিয়েছে, এবং আমি চাচ্ছি আমার স্টুডেন্টরা খুব সুন্দরভাবে এই গানের সাথে সাথে শঙ্করীকরণ, শঙ্করায়ন বা হাইব্রিডাইজেশন টপিকটা যেন বুঝে ফেলে। তো ইন্ট্রোটা শেষ করে আমি তোমাদেরকে মনে হয় বুঝতে পারছি যে আজকে আমাদের আলোচ্য বিষয় শঙ্করায়ন বা শঙ্করীকরণ বা হাইব্রিডাইজেশন। সো আজকের ক্লাস থেকে আমি কয়েকটি ভাগে খুবই খুবই ইম্পর্টেন্ট টপিক দেখতে পাচ্ছ। ময়মনসিংহ বোর্ড, দিনাজপুর বোর্ড, কুমিল্লা বোর্ড, বরিশাল বোর্ড, দিনাজপুর বোর্ড, ঢাকা বোর্ড, এত এত এতবার আসছে এই টপিকটি, যাকে যদি গত 8 থেকে 7 বছরের কোশ্চেন অ্যানালাইসিস করি তাহলে আমি দেখতে পাবো যে 99% টাইম এই কোশ্চেন এতবার এসেছে। সো শঙ্করায়ন টপিকটিকে আমি আজকের ক্লাসটিকে আমি এই টপিকের আঙ্গিকে কয়েকটি ভাগে ভাগ করেছি। আর গানের কথাটা কেন বললাম? তুমি ভেবো না গানটা আমি আসলে অনেক ভালোবাসি, আমি তো বাসি, কিন্তু গানের মধ্যে তোমরা কি খেয়াল করেছো শঙ্করায়ন আছে? একটু দেখো তো, সাদা সাদা কালা কালা, রং জমেছে সাদা কালা। তাহলে আমাদের কবি সাহিত্যিকরা যদি শঙ্করায়ন বুঝে, তোমরা বুঝবে না? তো আসো, অনেক কথা বললাম, শুরু করি আমাদের আজকের ইম্পর্টেন্ট টপিক শঙ্করায়ন। তো প্রথমে আমার কাজ হচ্ছে ক্লাস মোতাবেক শঙ্করায়নের ডেফিনেশনটা তোমাদের সামনে ক্লিয়ার করা। তো দেখো, শঙ্করায়নের সংজ্ঞাটা হলো যে প্রক্রিয়ায় কোনো পরমাণুর যোজ্যতা স্তরের প্রায় সমশক্তি সম্পূর্ণ দুই বা ততোধিক অরবিটাল একত্রিত হয়ে যোজ্যতা স্তরের সমশক্তি সম্পূর্ণ দুই বা ততোধিক অরবিটাল একত্রিত হয়ে সমান সংখ্যক নতুন যে অরবিটাল তৈরি করে তাকে শঙ্করায়ন বলে। তাহলে খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পারছো যে একটা প্রক্রিয়া কোনো পরমাণুর যোজ্যতা স্তরের প্রায় সমশক্তি সম্পূর্ণ দুই বা ততোধিক অরবিটাল, যোজ্যতা স্তরের সমশক্তি সম্পূর্ণ দুই বা ততোধিক অরবিটাল, অ্যাটলিস্ট দুই, মোর দেন দুই, দুইয়ের বেশি হতে পারে, দুইয়ের কম হবে না, অরবিটাল একত্রিত হয়ে সমান সংখ্যক নতুন যে অরবিটাল তৈরি করে তাকে বলে হাইব্রিড অরবিটাল, তাকে বলে শঙ্করায়ন। আর এই অরবিটালকে বলে হাইব্রিড অরবিটাল, বা শঙ্কর অরবিটাল। ওকে, তো মাই ডিয়ার স্টুডেন্টস, বুঝতে পারছেন সাদা সাদা কালা কালা দুইটা রং, সিমিলারলি দুইটা অরবিটাল একত্রিত হবে হয়ে সাদা কালা নতুন একটা অরবিটাল, একটা হবে না, সাদা এবং কালোর টোটাল যে এনার্জি, সেই এনার্জির ইকুইভ্যালেন্ট সমতুল্য সমান নতুন অরবিটাল তৈরি করবে, এবং সাদা কালা দুইটা রং ছিল না, অরবিটালও হবে দুইটা। চলে আসো আমরা একদম আমাদের কেমিস্ট্রির কথা বলি। আশা করি গানটা নিয়ে কেন পাগল হয়েছিলাম সেটা বুঝাতে পেরেছি। তোমাদের সামনে ডেফিনেশন চলে আসছে, খুব সুন্দরভাবে ডেফিনেশনটা তুলে ফেলো। দেন আমরা যে কাজটা করব, এবার এই ডেফিনেশনের উপর বেস করে আমরা একটা উদাহরণ দেখব, উদাহরণ নিয়ে আমরা আলোচনা করব এবং আমরা কথা বলবো কিভাবে আমরা শঙ্করায়ন নির্ণয় করতে পারি, বেসিক আলোচনা করব, দেন এটার উদাহরণ দেওয়ার চেষ্টা করব। তাহলে যে প্রক্রিয়ায় কোনো পরমাণুর যোজ্যতা স্তরের প্রায় সমশক্তি সম্পূর্ণ দুই বা ততোধিক অরবিটাল একত্রিত হয়ে সমান সংখ্যক নতুন অরবিটাল তৈরি করে তাকে শঙ্করায়ন বলে, আর ওই নতুন অরবিটালগুলোকে বলে শঙ্কর অরবিটাল। ওকে, সো আসেন এবার আমরা শঙ্করায়নের ডেফিনেশন শিখে ফেললাম, এবার আমরা শঙ্করায়ন নিয়ে সামনে আগাচ্ছি। দেখেন তো কি অবস্থা দাঁড়ায় আমাদের। যেমন আপনারা খুব ভালো জানেন একটা এস অরবিটাল, আমরা জানি অরবিটাল 4 প্রকার, এস, পি, ডি এবং এফ, এই 4টা অরবিটাল। তাহলে অ্যাটলিস্ট আমরা তো জানি যদি দুটি অরবিটাল একত্রিত হবে, যদি দুটি অরবিটাল একত্রিত হয় তাহলে দেখেন তো একটু কেমন দেখায়। এস অরবিটাল, আমরা জানি এস অরবিটালের আকৃতি গোলাকার, আমরা জানি পি অরবিটালের আকৃতি ডাম্বেল আকার। এই দুটি অরবিটাল যদি একত্রিত হয় তাহলে আমরা সমশক্তির দুটি এসপি অরবিটাল পাই, কারণ একটা এস এর সাথে একটা পি মিলিত হলে দুটি সমশক্তির এসপি অরবিটাল পাওয়া যাবে, এবং যাদের এনার্জি হবে এস এবং পি এর মোট এনার্জির সমান। রাইট মাই ডিয়ার স্টুডেন্টস? ওকে, তাহলে আশা করি আমরা বুঝে ফেলেছি শঙ্করায়ন কাকে বলে এবং আমরা উদাহরণও দেখলাম। এবার আসেন আমরা আরেকটু ডিটেলসে যাই। আমার স্টুডেন্টরা আমি দেখেছি তারা যে প্রবলেমগুলো ফেস করে, আজকের ক্লাস যদি তারা ঠিকমতো করে এবং ভালোভাবে বোঝার চেষ্টা করো, তাহলে তোমরা দেখবা শঙ্করণ নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। ওকে, তাহলে আসেন শঙ্করায়নের পর আমরা যে কাজটা করার চেষ্টা করব সেটা হলো আমি তোমাদেরকে একটা সূত্র দেখাবো, যে সূত্রের সাহায্যে আমরা খুব সহজে শঙ্করায়নকে যৌগ দেখেই শঙ্করায়ন বের করতে পারি। সেই সূত্রটি হলো H=12 V+X - C+A। সঞ্জিত কুমার গুহ স্যার সহ বাজারে প্রচলিত যে বই আছে সেই বইয়ের অনেক বইয়ে এই সূত্র দেওয়া আছে।
কিন্তু একাধিক হলেও সত্য কেন যেন আমরা ব্যক্তিগতভাবে আমি টিচাররা যখন আমার বাচ্চাদেরকে এই কথাগুলো শিখাই, তখন কেন যেন আমরা এই সূত্রটাকে খুব একটা সবাই কেন যেন ইউজ করি না। এটা বাদেও আরও অসংখ্য সূত্র আছে, সো আমি ট্রাই করবো অ্যাটলিস্ট এই সূত্র দিয়ে আমাদের সিলেবাস ভিত্তিক যে কম্পাউন্ডগুলো আছে এক্সেপ্ট জটিল যৌগ সংকরায়ন, সেটা বাদে আমি চেষ্টা করবো এই সূত্র দিয়ে মোটামুটি আমাদের যা যা লাগে এভারেজ 20 থেকে 25টি কম্পাউন্ড, সেগুলো আমরা এই সূত্র দিয়েই করতে পারবো ইজিলি। তো সূত্রটা হলো, যে সূত্র দিয়ে আমরা সহজে সংকরায়ন নির্ণয় করতে পারি সেটা হলো H = হাফ ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ। এখানে আসেন একটু এগুলোর পরিচিতি দেই আপনাদের কাছে। এইচ তো হাইব্রিডাইজেশন মানে সংকরীকরণ, কি হবে 2, ভি হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর যোজনী ইলেকট্রন, কেন্দ্রীয় পরমাণুর যোজনী ইলেকট্রন, কেন্দ্রীয় পরমাণুর যোজনী ইলেকট্রন। আমি এক এক করে আমাদের আলোচ্য বিষয় সবগুলি আলোচনা করব। আমি আমার জায়গার সুবিধার্থে ওটা একটু মুছে দিলাম। কেন্দ্রীয় পরমাণুর যোজনী ইলেকট্রন। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাকে যৌগটি দেখে চিনতে হবে যৌগটির কেন্দ্রীয় পরমাণু কে, এবং তোমাকে বুঝতে হবে ওই যৌগের কেন্দ্রীয় পরমাণু যা হবে তার বাইরে কতগুলি ইলেকট্রন থাকবে। তাহলে কেন্দ্রীয় পরমাণুর যোজনী ইলেকট্রন হচ্ছে ভি। সেকেন্ডলি, এক্স হলো যুক্ত পরমাণুর সংখ্যা, যুক্ত পরমাণুর সংখ্যা যার যোজনী 1, যুক্ত পরমাণুর সংখ্যা যার যোজনী 1। এখন একটি কেন্দ্রীয় পরমাণু, ফর এক্সাম্পল মিথানেল, এই মিথানেলের কেন্দ্রীয় পরমাণু কার্বন। আমাকে আমার স্টুডেন্ট প্রশ্ন করতে পারে, স্যার কেন্দ্রীয় পরমাণু তো জানি না। প্রথম উত্তর, কেন্দ্রে থাকে যে পরমাণু, কিন্তু কোনো কোনো সময় কেন্দ্রে কোন পরমাণু থাকে এটা বোঝা যায় না। তখন কেন্দ্রীয় পরমাণু বোঝার জন্য আমাদেরকে জানতে হয় যার যোজনী বেশি সেই যৌগের কেন্দ্রীয় পরমাণু। তারপর কেন্দ্রীয় পরমাণুর বহিস্থ স্তরের ইলেকট্রন সংখ্যা, যোজনী ইলেকট্রন তো আমরা বের করলাম। এবার আসেন কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত পরমাণু সংখ্যা যার যোজনী 1, সেটা হচ্ছে আমাদের সূত্রের এক্স। অবশ্যই কেন্দ্রীয় পরমাণুর সাথে কথাটা চিন্তা করতে হবে। যুক্ত পরমাণুর সংখ্যা, তার মানে এখানে কেন্দ্রীয় পরমাণু যেহেতু কার্বনের যোজনী বেশি, দুটি যুক্ত পরমাণু আছে, একটা হাইড্রোজেন যোজনী 1 আর 2। এখন কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত পরমাণুর সংখ্যা যার যোজনী 1 তাদেরকে কাউন্ট করতে হবে, যোজনী 2 কাউন্টিংয়ে আসবে না। তাহলে আশা করি বুঝতে পেরেছো তোমরা। আমি ব্যাখ্যার সময় আরও ডিটেলস আলোচনা করব। কেন্দ্রীয় পরমাণুর সংখ্যা তোমরা খুব সুন্দরভাবে লিখে ফেলো, কেন্দ্রীয় পরমাণুর সংখ্যা যার যোজনী 1। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস। নেক্সট সি, ক্যাটায়নের চার্জ সংখ্যা। আমার স্টুডেন্টদের মধ্যে আমি দেখেছি অনেকে ক্যাটায়ন অ্যানায়ন চিনে না। প্যাথেটিক হলেও সত্য, কেমিস্ট্রি অনেক সোজা, কেমিস্ট্রি ইজ ইজি যদি আমাদের বেসিকটা ক্লিয়ার থাকে। বেসিক কখন ক্লিয়ার হবে? যখন আমরা সেলফ স্টাডি করব, যখন আমাদের বেসিক টপিকগুলো ক্লিয়ার আমাদের মাথায় থাকবে। কিন্তু আনলাকিলি প্যাথেটিক হলেও আমার বাচ্চারা কেন যেন এই জিনিসটা রাখে না মাথায়। তারা ভাবে পড়তে পড়তে বোধহয় ঠিক হয়ে যাবে। আমি সবাইকে রিকোয়েস্ট করবো, আমি যে চ্যাপ্টারটা নিয়ে আজকে কথা বলছি, যে টপিকটা নিয়ে আজকে কথা বলছি, এটা হচ্ছে আমাদের থিওরিটিক্যাল একটা চ্যাপ্টার। সবাই জানি আমরা এই চ্যাপ্টারে কিছু বেসিক তোমার আমার থাকতে হয়, সেই বেসিকটার প্রতি আমরা যত্নবান হব। আমি নেক্সট এই টপিক নিয়ে আরও একটি ক্লাস করবো, আমি আরও কথা বলবো তখন। তো ক্যাটায়নের চার্জ সংখ্যা, ক্যাটায়ন হচ্ছে সকল ধনাত্মক আয়নকে বলে ক্যাটায়ন। তাহলে তুমি মনে মনে জাস্ট, এটা আমার টিপস তোমাদের জন্য, সকল প্লাসের সংখ্যাকে বলে কি ক্যাটায়ন সংখ্যা। কথাটা মনে রাখো, সকল পজিটিভ চার্জ যুক্ত আয়নকে বলে ক্যাটায়ন। তো পজিটিভ চার্জ থাকবে এবং তার যে সংখ্যাটা সেটাই হবে ক্যাটায়নের চার্জ সংখ্যা। ক্যাটায়নের চার্জ সংখ্যা এ হচ্ছে অ্যানায়নের চার্জ সংখ্যা। তো এভাবে যদি আমরা চিন্তা করি তাহলে আশা করি আমার সূত্রটা তোমাদের সামনে একদমই ক্লিয়ার হয়েছে এবং তুমি খুব সুস্পষ্টভাবে এটা বুঝেছো। তুমি এটার অ্যান্সার খুব সহজেই দিতে পারবে। ওকে, এবার আসেন তো আমরা এই সূত্রের আলোকে আমরা এখন একটা যৌগ লিখি। আপনারা এটা তুলে ফেলেছেন, আমি এটার উপর বেস করে এখন আপনাদেরকে কি করব, একটা উদাহরণ দিয়ে দেখাবো কিভাবে সূত্রটার সাহায্যে আপনি মোটামুটি অসংখ্য বলতে অ্যাটলিস্ট 15টা যৌগ 20টা যৌগের সংকরীকরণ খুব ইজিলি আপনি বের করতে পারবেন। আমি আপনাদেরকে আজকে একটু হোমওয়ার্ক করে দিই, সবাই চেষ্টা করবেন ভিডিওটা দেখার পর, ক্লাসটা কমপ্লিট করার পর উত্তরটা আমাকে পাঠাতে। আচ্ছা, চোখের সামনে যদি আপনার সামনে আসে মিথেন, অ্যামোনিয়া, পানি, আমি বলেছি অসংখ্য যৌগের সংকলন করতে পারবো, তার মধ্যে এগুলো আছে বেরিলিয়াম ক্লোরাইড, বোরন ট্রাইক্লোরাইড, SF6, PCl5, সালফেট। এরপরে আরও আছে অ্যামোনিয়াম, ফসফোনিয়াম। আমার স্টুডেন্টকে আমি বলছি এটা আপনাদের জন্য আজকের ক্লাসের হোমওয়ার্ক। আমার সাথে যখন আপনি কথা বলবেন, গ্রুপে যাবে ভিডিওটি, মেসেঞ্জারে যাবে, মেসেঞ্জারে আপনি যখন আমার সাথে লগইন ইউটিউবে, আপনি চেষ্টা করবেন এগুলোর উত্তরগুলো কমপ্লিট করার। কোনো প্রবলেম হলে আমাকে কোশ্চেন করবেন। এরপরে আপনি যেমন ইথানল, ফসফরাস অক্সিট্রাইক্লোরাইড এটসেট্রা, ইথিন বা ইথাইন, এই যৌগগুলোরও সংকরণ, এগুলো একটু এক্সেপশনাল, বাট ওভারঅল এই সব কয়টা যৌগের সংকরীকরণ আপনি খুব স্মুথলি ওই সূত্র দিয়ে কমপ্লিট করতে পারবেন। আপনার তো মনে আছে সূত্রটা হচ্ছে H = হাফ ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ। এই হচ্ছে আমাদের সূত্র। তো আমরা তো জানি ভি হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর যোজনী ইলেকট্রন, বাইরের ইলেকট্রন, এক্স হচ্ছে যুক্ত পরমাণুর সংখ্যা, সি হচ্ছে ক্যাটায়নের চার্জ, অল পজিটিভ আয়নস আর নোন অ্যাজ ক্যাটায়ন, এন্ড এ হচ্ছে নেগেটিভ চার্জ। আমরা পড়ছি সংকরীকরণ, দ্য প্রসেস হাউ উই ক্যান গেট এ নিউ orbit, how we can get a new orbital, and this orbital is known as hybrid orbital, and this process is known as hybridization. So hybridization is a process, একটি প্রক্রিয়া যেখানে আমরা দেখেছি অ্যাটলিস্ট 2 অথবা 2 এর বেশি অরবিটাল একত্রিত হয় এবং সমশক্তির সমান সংখ্যক নতুন অরবিটাল পাওয়া যায়। ওকে, আসেন এখন আমরা এই সূত্র দিয়ে আমি যে কোনো একটি যৌগ বা দুটি যৌগের সংকরণ আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, এই যৌগটির নাম মিথেন। সুস্পষ্টভাবে এই সূত্রটা এটার উপর অ্যাপ্লাই করতে গেলে আগে বুঝবার চেষ্টা করেন যে এই যৌগের মধ্যে কেন্দ্রীয় পরমাণুকে। আপনারা জানেন কার্বনের যোজনী বেশি, তাই কার্বনই এই যৌগের কেন্দ্রীয় পরমাণু। কার্বনের যোজনী বেশি, তাই কার্বনই এই যৌগের কেন্দ্রীয় পরমাণু। এবার আসেন H = হাফ, কেন্দ্রীয় পরমাণুর বাইরের ইলেকট্রন, কার্বনের পারমাণবিক সংখ্যা 6, তাহলে বাইরের ইলেকট্রন 2 এবং 4, তাহলে 4, তার মানে এখানে ভি এর মান 4।
এক্স যুক্ত কার্বনের সাথে দেখেন তো হাইড্রোজেন পরমাণু আছে যুক্ত কয়টি? চারটি। এবং কার্বন যে কেন্দ্রীয় পরমাণু তার সাথে যুক্ত যে পরমাণু তার সংখ্যাই 4। তাহলে 4 কেন? কারণ তার যোজনী 1। এই কারণে তার সংখ্যাটাকে আমরা বলছি এক্স। তাহলে 4। মাথার উপর মিথেনের মাথার উপর নতুন অরবিটাল পাওয়া যায়। ওকে, আসেন এখন আমরা এই সূত্র দিয়ে আমি যে কোনো একটি যৌগ বা দুটি যৌগের সংকরণ আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, এই যৌগটির নাম মিথেন। সুস্পষ্টভাবে এই সূত্রটা এটার উপর অ্যাপ্লাই করতে গেলে আগে বুঝবার চেষ্টা করেন যে এই যৌগের মধ্যে কেন্দ্রীয় পরমাণুকে, আপনারা জানেন কার্বনের যোজনী বেশি, তাই কার্বনই এই যৌগের কেন্দ্রীয় পরমাণু। কার্বনের যোজনী বেশি, তাই কার্বনই এই যৌগের কেন্দ্রীয় পরমাণু। এবার আসেন, H=½ কেন্দ্রীয় পরমাণুর বাইরের ইলেকট্রন। কার্বনের পারমাণবিক সংখ্যা 6, তাহলে বাইরের ইলেকট্রন 2 এবং 4, তাহলে 4। তার মানে এখানে ভি এর মান 4। এক্স যুক্ত কার্বনের সাথে দেখেন তো হাইড্রোজেন পরমাণু আছে যুক্ত কয়টি? 4টি। এবং কার্বন যে কেন্দ্রীয় পরমাণু তার সাথে যুক্ত যে পরমাণু তার সংখ্যাই 4। তাহলে 4 কেন? কারণ তার যোজনী 1। এই কারণে তার সংখ্যাটাকে আমরা বলছি এক্স। তাহলে 4। মাথার উপর মিথেনের মাথার উপর কোনো প্লাসও নেই, কোনো মাইনাসও নেই, তাহলে নো ক্যাটায়ন, নো অ্যানায়ন। তাহলে আমরা খুব সহজে, খুব সুন্দরভাবে এখানে ভি এর ভ্যালু দিলাম 4, এক্স দিলাম 4, ক্যাটায়ন 0 দিলাম, অ্যানায়ন 0 দিলাম, ফাইনালি 8/2 4। 4 মানে হচ্ছে sp3। মাই ডিয়ার স্টুডেন্টস, আমি আপনাদেরকে সংকরীকরণ করাচ্ছিলাম। 4 কেন sp3 হবে আপনাদেরকে আমি এখন বলে দিচ্ছি, একটু খেয়াল করেন। সূত্রটার পর আপনাদের যে টপিকটা আসবে প্রকারভেদ, সংকরীকরণের সংজ্ঞার পর এই টপিকটা আমাদের জন্য ক্লাসিফিকেশন, এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। একটু খেয়াল করেন প্লিজ। সংকরীকরণ আসলে অনেক প্রকার। সংকরীকরণ 2 প্রকার বা 3 প্রকার না, অনেক প্রকার। তার মধ্যে আমরা এগুলো বারবার আমাদের শিক্ষা ব্যবস্থায় সিলেবাসে পড়ি। এসপির ক্লাসিফিকেশনের মধ্যে 2 পড়বে না, কিন্তু এসপি মানে হচ্ছে একটা এস অরবিটাল একটা পি অরবিটালের সাথে মিলিত হয়েছে, তাই সংকরণ অরবিটাল। এক্ষেত্রে এস আর পি যেহেতু 2টা অরবিটাল, তাই এখানে 2। এরপরে আছে sp2 3, এরপরে আছে sp3 4, এরপরে আছে sp3d 5, এরপরে আছে sp3d2 6। জটিল যৌগের জন্য এগুলো আবার ভেরিয়াস ওয়েতে চেঞ্জ হয়, সো সেগুলো আমাদের জরুরি না আপাতত। আজকের ক্লাসটা হচ্ছে একদম ইনিশিয়াল ক্লাস। আমরা সংকরীকরণ কাকে বলে, দ্য ওয়ে দ্য প্রসেস হাউ উই ক্যান গেট এ নিউ অরবিটাল, জাস্ট এরপর আমরা শিখে ফেললাম সংকরীকরণ বের করার সূত্র। এরপরে আমরা দেখলাম ক্লাসিফিকেশনে প্রকারভেদ আমি অনেক প্রকার 5 প্রকার দেখিয়েছি এখানে। এর মধ্যে sp2, sp3, sp3d, sp3d2। বাট কেন আমি 2 লিখেছি? বিকজ এস আর পি মোট 2 জন, দ্যাটস ওয়াই 2। এস আর পি 2 মোট, এস একটা পি 2টা, দ্যাটস ওয়াই 3। এস একটা পি 3টা, দ্যাটস ওয়াই 4। এস একটা পি 3টা, ডি একটা, দ্যাটস ওয়াই 5। এস একটা পি 3টা, ডি 2টা, দ্যাটস ওয়াই 6। 6 কোনো প্রকার ভেদ না, বাট আমি এই সূত্রটা অ্যাপ্লাই করলে আমার এরকম অঙ্ক আসবে 1 2 2 3 4 5 6 এরকম অঙ্ক আসবে। এটা দেখে তোমরা এই ক্লাসিফিকেশনটা বসিয়ে দিবে। যেমন মিথেনের কাজ করার পর এটার অঙ্কটা আসছে, সূত্রের রেজাল্ট আসছে 4। 4 মানে একটা এস 3টা পি, দ্যাটস ওয়াই sp3। আশা করি আমার স্টুডেন্ট বুঝেছেন। ওকে, আমি আরেকটা করে দেখাই, আরেকটু ক্লিয়ার হবে। আমি এবার করব অ্যামোনিয়া। দেখেন, অ্যামোনিয়ার নাইট্রোজেনের যোজনী 1 হয়, 2 হয়, 3 হয়, 4 হয়, তাই না? তোমরা শিখেছো NCl3। তাহলে তুমি একটু মাথা ঠান্ডা করে বলো যে নাইট্রোজেনের অনেকগুলো যোজনী, কিন্তু 3ও হয়, বাট হাইড্রোজেনের যোজনী তো অলওয়েজ 1, তাই না? তাহলে হাইড্রোজেনের চেয়ে যেহেতু যোজনী নাইট্রোজেনের বেশি, তাই নাইট্রোজেন এই যৌগের কেন্দ্রীয় পরমাণু। এই যৌগের সংকরীকরণ বের করতে বললে আমার স্টুডেন্ট আমার চেয়ে সংকরীকরণ বললে আমার স্টুডেন্ট খুব দ্রুত এই সূত্রটা অ্যাপ্লাই করে ফেলবে। ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ, বারবার প্র্যাকটিস করবেন। এখানে ভি হচ্ছে নাইট্রোজেনের কেন্দ্রীয় পরমাণু অ্যামোনিয়ার নাইট্রোজেন, বাইরে পারমাণবিক সংখ্যা 7 2 5, তাহলে এখানে ভি এর মানটা হবে 5। আউটার মোস্ট শেলে 5টি ইলেকট্রন যোগ যুক্ত পরমাণুর সংখ্যা যার যোজনী 1, দেখেন 3 জন আছে তাই যোজনী 3, মানে যোজনী তো 1, হাইড্রোজেন 3টা, তাই যোজনী এক্স এর জায়গায় যার যোজনী 3 1 তার সংখ্যা, এই জন্য 3। নো ক্যাটায়ন, নো অ্যানায়ন, তাহলে 8/2 4। 4 মানে খুব সুন্দরভাবে আমার স্টুডেন্টরা লিখে দিবেন 4 মানে কি p3 sp3। তাহলে এখন আমরা খুব সুন্দরভাবে শুরু থেকে এই পর্যন্ত যদি একটু কনক্লুশনে আসি, তাহলে কি আমরা বুঝেছি না সংকরীকরণ কাকে বলে? আমরা বুঝেছি সংকরণ বের করার সহজ সূত্রটি। আমরা বুঝতে পেরেছি না যে ওই সূত্রটি অ্যাপ্লাই করে যে সংখ্যাটা বের হবে তাতে তার ক্লাসিফিকেশনটা পড়ে, সংকরীকরণের ক্লাসিফিকেশনটা আমরা পড়ে খুব স্মুথলি ওই অতগুলো যৌগ, অ্যাটলিস্ট ওখানে আমি প্রায় 10টির উপরে 12টির থেকে 14টি যৌগ লিখেছি, সেই 14টি যৌগ সহ আরও আমার সিলেবাসে যা যা আছে আমরা মোটামুটি এই সূত্রটি অ্যাপ্লাই করে আমরা ওই সমস্ত যৌগের সবগুলোর সংকরীকরণ কিন্তু বের করতে শিখে গিয়েছি। এখন আমি আপনাদেরকে আরেকটু সংকরীকরণ নিয়ে বেসিক বলবো। সংকরীকরণ তো আপনারা জানেন, সংকরায়ন, সংকর অরবিটাল তো একটা প্রক্রিয়া, তাই না? তাহলে এই সংকরায়ন, এই প্রক্রিয়াটা কমপ্লিট করার জন্য আমাদের একটা প্রসেসে যেতে হবে।
আমাদের এই প্রসেসটা হচ্ছে সংকরায়ন। সো আমাদের এই প্রসেসটাকে সংকরায়নের এই মিথেনটাকে দেখে সঙ্গে সঙ্গে আপনি তো এই সূত্রটা অ্যাপ্লাই করে ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ এই সূত্রটি অ্যাপ্লাই করে আপনি তো খুব সহজে এই যৌগের সংকরীকরণ বের করে ফেললেন sp3। এখানেই কি শেষ? না, পরীক্ষার খাতায় সংকরীকরণ বর্ণনা করতে আসবে, তখন কিছু কথা আপনার মাথার মধ্যে আনতে হবে। আমি সেই কথাগুলোকে এখন বেসিক ধরে আমি ফাইনালি একটা সংকরীকরণ করব, দেন আমার ক্লাসটা শেষ করব। সো আর অল্প একটু সময় ধৈর্য সহকারে সংকরায়ন সংকরীকরণ টপিকটা একটু শিখেন প্লিজ। ওকে, এখন আসেন মিথেন দেখার সঙ্গে সঙ্গেই তো আমরা বের করতে পারছি যে এটা সংকরণ sp3। তাহলে আপনি খেয়াল করেন এখানে একটা এস এবং 3টা পি মিলিত হয়েছে, রাইট? এবার একটু কথা শুনেন, এই মিথেন যৌগটি দেখলে আপনাকে মনে রাখতে হবে মিথেন যৌগে কেন্দ্রীয় পরমাণু কার্বন, কেন্দ্রীয় পরমাণু কার্বন, এই কার্বনের সাথে মিথেন যৌগের কথা বলছি, 4টি হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়েছে। তাই যুক্ত হয়েছে, এটা দেখে আমার এই বেসিক কথাগুলো, এগুলোকে আমি সংকরায়নের বেসিক বলছি মাই ডিয়ার স্টুডেন্টস। এই বেসিক কথাগুলো আপনার মাথার মধ্যে থাকতে হবে, আপনি এটা না বুঝলে কেমিস্ট্রির সংকরায়নটা আপনার কাছে ভালো লাগবে না। তো কার্বনের সাথে 4টি হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়েছে, এজন্য মনে রাখবেন কার্বনের কমপক্ষে 4টি আনপেয়ার্ড মানে অযুগ্ম বিজোড় আনপেয়ার্ড ইলেকট্রন থাকতে হবে। এবং শুধু তাই না, 4টি আনপেয়ার্ড থাকতে হবে তা না, আমি 4টি নতুন ফুল গাছ কিনেছি। বিষয়টা এরকম কেন? কারণ আমি মিথেন, আমি কার্বন, আমার সাথে 4টি হাইড্রোজেন মিলিত হয়েছে, আমি 4টি নতুন ফুল গাছ কিনেছি। কনফার্ম থাকবেন এই ফুল গাছগুলোকে যদি আমাকে বাগানে জায়গা দিতে হয় তাহলে আমার 4টা নতুন টপ লাগবে প্লিজ। ব্যাপারটাকে এভাবে চিন্তা করেন। তাহলে কার্বন 4টি হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে, তাই মনে রাখবেন কার্বনের কমপক্ষে 4টি আনপেয়ার্ড ইলেকট্রন থাকতে হবে, না থাকলে কার্বন কখনোই মিথেন তৈরি করতে পারবে না। এজন্য এই আনপেয়ার্ড থাকার জন্য কার্বনকে কমপক্ষে 3টি স্টেজ পাড়ি দিতে হবে। আমার এই কথাগুলো আমরা তারা খুব সুন্দরভাবে টুকে নেন, একটু বোঝার চেষ্টা করেন। প্রবলেম হলে দেন আস্ক মি, আমাকে জিজ্ঞেস করবেন, অনেক ওয়ে আছে। ওকে, এরপর এই কথাগুলোর পর মনে রাখবেন কার্বনকে কয়টি স্টেজ পাড়ি দিতে হবে? 3টি। ফার্স্ট নর্মাল স্টেজ। আমি আপনাদের ক্লাস নিয়েছি, চলছে ক্লাস। এই অবস্থায় আমি যখন চিন্তা করেছি ক্লাসটা নিব তখন সেটা আমি ছিলাম নর্মাল, আমি কেন্দ্রীয় পরমাণু, আমাকে 4টা মিথেন বানানোর জন্য 4টা হাইড্রোজেনের সাথে মিলিত হতে হবে, আমার 4টা আনপেয়ার্ড থাকতে হবে। এজন্য আমি কার্বন, আমাকে 3টি স্টেজ পাড়ি দিতে হবে। 1 নর্মাল, 2 এক্সাইটেড, 3 হাইব্রিডাইজড। 1 নর্মাল, 2 এক্সাইটেড, 3 হাইব্রিডাইজড। এই 3টা স্টেজ আমার স্টুডেন্ট যারা আজকে ক্লাস দেখবেন, বুঝবেন সংকরীকরণ, তারা সবাই মনে রাখবেন একটা মৌল যখন যৌগ গঠন করে সেই যৌগটার যে কেন্দ্রীয় পরমাণু সেই মৌলটিকে 3টি স্টেজ পাড়ি দিতে হয়, নর্মাল, এক্সাইটেড, হাইব্রিডাইজড। এবার আসেন এই এক্সাইটেড স্টেজ, নর্মালি আপনি যা তাই, এক্সাইটেডে আপনি কি করেন না করেন এটা আমার দেখার বিষয় না, কিন্তু মৌল ইলেকট্রন শিফট করে। এক্সাইটেড স্টেজে মৌল প্রয়োজন হলে ইলেকট্রন শিফট করে। কোথা থেকে কোথায় মৌল ইলেকট্রন শিফট করে? এক্সাইটেড স্টেজে মৌল ইলেকট্রন শিফট করে লোয়ার অরবিটাল হতে হায়ার অরবিটালে। কি জন্য? আনপেয়ার্ড ইলেকট্রন তৈরির জন্য, প্রয়োজনীয় সংখ্যক। আচ্ছা, মৌল ইলেকট্রন শিফট করে এক্সাইটেড স্টেজে কি জন্য? আনপেয়ার্ড ইলেকট্রন তৈরির জন্য। CH4 4টা হাইড্রোজেনের সাথে মিলিত হয়েছে, তাই কার্বনের 4টি কি পেয়ার্ড ইলেকট্রন থাকতে হবে, আনপেয়ার্ড। এজন্য না থাকলে তাকে এক্সাইটেড স্টেজে ইলেকট্রন শিফট করাতে হবে লোয়ার থেকে হায়ারে। প্রয়োজন না হলে এক্সাইটেড স্টেজে যদি ইলেকট্রন শিফট করার প্রয়োজন না হয় তাহলে নর্মাল স্টেজের ইলেকট্রন কনফিগারেশনটাই কপি পেস্ট হবে, নর্মাল স্টেজের ইলেকট্রন বিন্যাসটি কপি পেস্ট হবে। দেন হিব্রিডাইজড, থার্ড স্টেজ হচ্ছে, ফাইনাল স্টেজ হচ্ছে হাইব্রিডাইজড। আপনারা কি খেয়াল করছেন আমি যখনই মিথেন করেছি তখন কিন্তু আমি দেখিয়েছি ওই সূত্র অ্যাপ্লাই করে যে মিথেনের সংকরণ কি sp3, তাহলে হাইব্রিডাইজেশন স্টেজ তো আমি আগেই করে ফেলেছি। আমি এখন শুধু কমপ্লিট করার জন্য, একটা ম্যাথ সলভ করার জন্য আমি এই 3টা স্টেজ পাড়ি দিব। তো বেসিক আইডিয়াটা এটাই, মিথেন নিয়ে কেন্দ্রীয় পরমাণু কার্বন 4টি হাইড্রোজেনের সাথে মিলিত হয়েছে, দ্যাটস ওয়াই কেন্দ্রীয় পরমাণু কার্বনের 4টি আনপেয়ার থাকতে হবে, না থাকলে তৈরি করতে হবে। আর এক্সাইটেড স্টেজে এই জন্য কার্বনকে 3টা স্টেজ পাড়ি দিতে হবে, কারণ সে কেন্দ্রীয় পরমাণু, 1 নর্মাল, 2 এক্সাইটেড, যাকে স্টার সাইন দ্বারা প্রকাশ করে। প্রয়োজন হলে কার্বন তার লোয়ার অরবিটাল থেকে ইলেকট্রন হায়ার অরবিটালে শিফট করবে, কারণ তার 4টা আনপেয়ার দরকার। আর ফাইনালি হাইব্রিডাইজড sp3। সো আসেন এই বেসিক আলোচনার উপর বেস করে শুরুর ক্লাসের একদম স্টার্টিং থেকে আমরা একদম এন্ডিং পর্যায়ে চলে এসেছি। টোটাল আলোচনার পার্সপেক্টিভে আমি এখানে সংকলনটা আপনাদের সামনে করে দেখাবো। ক্লাসটা মেমোরাইজ করবেন, প্র্যাকটিস করবেন, ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে।
তো আসেন এখন আমরা মিথেনের হাইব্রিডাইজেশন ফর্মটা একটু দেখি। কেন্দ্রীয় পরমাণু কার্বন, সাধারণ ইলেকট্রন বিন্যাস 1:2, 2:2, 2p2, 2p2, p আপনারা জানেন 3 ঘর, 2 না 0। এটা হচ্ছে 2p2 এর ইলেকট্রনিক কনফিগারেশন হুন্ডের নীতি দিয়ে। না বুঝলে প্রিভিয়াস ক্লাসটা একটু দেখবেন প্লিজ, ফার্স্ট টিউটোরিয়াল থেকে। ওখানে আমাদের যথেষ্ট আপনাদের জন্য প্রয়োজনীয় ক্লাস দেওয়া আছে। সো এটা হচ্ছে px, এটা py, এটা pz, 2px1, 2py1 অ্যান্ড ফাইনালি 2pz0। আশা করি আমার বাচ্চারা এই ইলেকট্রনিক কনফিগারেশন তাদের কাছে দুধ ভাত। এবার আসেন, আপনি দেখেন কার্বন 4টা হাইড্রোজেনের সাথে মিলিত হয়েছে, তাহলে 4টা ফুল গাছ কিনে আনা হয়েছে, তাহলে অবশ্যই কার্বনের ঘরে 4টা টপ থাকতে হবে। বাট কার্বনের দেখেন অযুগ্ম ইলেকট্রন, সিঙ্গেল ইলেকট্রন আছে 2টি। এজন্য কার্বনকে যেতে হবে সেকেন্ড স্টেজে, এক্সাইটেড স্টেজ। এক্সাইটেড স্টেজে কার্বনকে যেতে হবে। এই অবস্থায় কার্বন কি করবে, 2s থেকে একটি ইলেকট্রন 2pz এসে শিফট করাবে, y1 অ্যান্ড ফাইনালি 2pz1, দেন কিব্রিডাইজড, হাইব্রিডাইজড। আপনারা তো জানেন হাইব্রিডাইজড স্টেজ মানে হচ্ছে তো করাই আছে sp3, তাহলে sp3 হলে s নেবেন একটা, p নেবেন 3টা, তাহলে মোট sp3 হাইব্রিড অরবিটাল পাবেন কিন্তু 4টা। তাহলে একটা s নেন, 3টা p নেন। এবার হাইব্রিডাইজড স্টেজে দেখেন 4টা সমশক্তির sp3, 1, 2, 3 এবং দেখেন 4টি sp3 হাইব্রিড অরবিটাল তৈরি হয়ে গেল কিন্তু। এবার দেখেন তো 2s এর উপর 1 না, এই জন্য এখানে 1 দেন। এই যে আমার ফুল গাছ কিনে আনা হয়েছে, আমার টপ 4টা রেডি। এই যে দেখেন আমার 4টা ফুল গাছ, 4 হাইড্রোজেন, 1s1, 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 1s1 এবং লেখাটা একদম মার্জিন হাইড্রোজেন কার্বনের সাথে ঠিক নিচে নিচে হাইড্রোজেন, 4টা হাইড্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশন করেছি। দেখেন 1s1, 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 এই যে দেখেন 4টা হাইড্রোজেনের 4টি আনপেয়ার্ড ইলেকট্রন। এবার 4টি সংকরিত আনপেয়ার্ড ইলেকট্রনের সাথে মুখোমুখি অধিক্রমণের ফলে সিগমা বন্ডের সাহায্যে আমরা sp মিথেন পেয়ে যাব, যা কিনা সংকরণ, যার সংকরণ kp3, sp3। এই হচ্ছে আমার মিথেন ফরমেশন। ওকে, এবার খুব সহজ করে বলে রাখি, যদি আপনার সংকরণ হয় sp3, তাহলে আপনার এটা আপনাকে মুখস্থ রাখতে হবে, আপনার আকৃতি হবে চতুস্তলকীয়, টেট্রাহেড্রাল বলে যাকে, এবং মধ্যবর্তী কোণ হবে 109.5 ডিগ্রি। তাহলে মিথেনের শেপটাও হবে চতুস্তলকীয়, লাইক এরকম 4 কোণে 4টা হাইড্রোজেন। এই হচ্ছে আমার sp3 চিত্র, এবং যেহেতু এর সংকরণ sp3, তাই এর মধ্যবর্তী কোণ হবে 109.5 ডিগ্রি। এই হচ্ছে আমার মিথেনের পিক্টোরিক্যাল ফিগার। সো এইভাবে আমরা ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত বারবার দেখে সংকরীকরণটাকে আত্মস্থ করব, প্র্যাকটিস করব। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে যখন আবার সংকরীকরণ নিয়ে কথা বলবো, আমার স্টুডেন্টের কাছে অনেক সহজ মনে হবে। ভালোভাবে প্র্যাকটিস করবেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। ভালো থাকবেন, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।